নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু অন্যরকম এবং আমাদের সাথে যিনি উপস্থিত আছেন সে সবার প্রিয় এবং অভিনয় জগতে নক্ষত্র। কারণ আমাদের এই অনুষ্ঠান নক্ষত্রের আলো অনুষ্ঠান এবং সেই নক্ষত্রের আলোতে যে নক্ষত্র আমাদের পাশে আছে সে কিন্তু একটু অন্যরকম। দেখতে যেমন মিষ্টি এবং তার কথা এবং তার অভিনয় সবাইকে কিন্তু মুগ্ধ করেছে। আর তার সিরিয়ালের নামগুলি যদি বলা শুরু করি তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা দেখে নাও সেই মানুষটিকে, যে মানুষটি আমাদের পাশে আছে এবং সে প্রশ্নের ঝুড়ি নিয়ে এসছে এবং অনেক প্রশ্ন করবে আমাকে। এবার জানি না আমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো কি না, তবুও চেষ্টা করব এবং যে প্রশ্নগুলি করবে সেগুলি হয়তো তোমাদেরই প্রশ্ন, তোমাদের ভাষায় কিন্তু করা হবে এবং যার মুখে প্রশ্নগুলি শুনবে সে কিন্তু এই সাবজেক্টের কিন্তু অনেকটাই জানে, বোঝে এবং অভিনয় যেমন জানে এবং তার কাছে এই সাবজেক্টটাও কিন্তু অনেকটাই জানা। তো সে কি কোশ্চেন করছে আমরা সময় নষ্ট করব না, আর তার আগে তাকে আমরা তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। যে মানুষটি আমার পাশে আছে, তুমি বলো দর্শকদের যে আমাদের এই নক্ষত্র অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। সবার আগে নমস্কার সকলকে। আমি রত্নপ্রিয়া, নিজের নামটা বলা বাঞ্ছনীয় তাই আরেকবার মেনশন করে দিলাম। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। আর আমার প্রচণ্ড ইন্টারেস্ট আছে এই বিষয়টা, এই জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি। এখন ভীষণভাবে, বিশেষ করে যারা আমার প্রফেশনে আছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে এগুলোকে ভীষণই মান্যতা দেন। তো আমিও তাদের মধ্যেই পড়ি। আমি একটু জানার চেষ্টা করছি, যে আমার কিছু প্রশ্ন আছে সেগুলোর যদি উত্তর পেয়ে যেতে পারি আজকে আমি, তার থেকে ভালো আর কি হতে পারে। আর আমি নয়, শুধু আমার সাথে সাথে আপনারাও উত্তর পেয়ে যাবেন। একদম একদম। কি কোশ্চেন আমরা এখন শুনে নিই, শুনবো। সবাই কিন্তু আগ্রহতে এবারে বসে আছে যে কি কোশ্চেন তুমি করবে। করো, তোমার তো ফার্স্ট কোশ্চেন কি? আমার প্রথম প্রশ্ন যেটা, এই যে সবাই আমরা বলি কোনো কাজ হয়তো হলো না আমাদের, আমরা বলি ভাগ্যে ছিল না তো কি করে হবে। তো এটা কি করে আমরা নিশ্চিত করব যে কোনটা আমাদের ভাগ্যে লেখা আছে আর লেখা নেই? মানে এই যে বলে সবাই যে আমাদের ভাগ্য আমরা নিয়ে জন্মাই। ইয়েস, ইয়েস, ইয়েস। তো সেটা কি আদতেও সত্যি, এবং সত্যি হলো সেটা কতটা সত্যি? একদম, একদম, একদম। গুড কোশ্চেন। মানে এর থেকে কিন্তু বড় মানে কোনো কোশ্চেন হয় না। মানে এই যে কোশ্চেনটা করলো সেই কোশ্চেন টা করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে শিক্ষা, মানে কতটা শিক্ষা থাকলে এই কোশ্চেনটা করা যায়। জ্যোতিষের প্রতি কিন্তু অনেকটাই নলেজ রাখে। সত্যি জন্মকুণ্ডলী হলো আমার, আপনার, সবার জীবনের চিত্রনাট্য। কিন্তু মনে রাখবেন চিত্রনাট্য যেমন থাকে, অভিনেত্রী চাইলে অভিনয়ে সেটাকে উজ্জ্বল করে তুলতে পারে। তেমনি কর্ম আর ইচ্ছা শক্তি ও ভাগ্যের দিকটা পাল্টে দেয়। তাই জন্মকুণ্ডলী পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় কিন্তু আপনাকে। আপনি যদি না হাঁটেন বা আপনি যদি কষ্ট না করেন, না মানে খাটো তুমি, তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারবে না। তোমাকে, তোমার কর্মই কিন্তু সেই জায়গাটায় নিয়ে যাবে। জ্যোতিষ তোমাকে একটু বুস্ট আপ করবে, কিন্তু তোমার খাটনি, তোমার কর্মই কিন্তু সাকসেসের পথে নিয়ে যাবে। বেশ। আচ্ছা, আমার আরো একটা প্রশ্ন আছে। এই যে সবাই বলে তন্ত্র, তন্ত্র নিয়ে অনেক বিতর্ক চারিদিকে। এই তন্ত্রের মাধ্যমে আদতেও কি জীবনে দুঃখ দুর্দশা দূর করা সম্ভব? বাবা, গুড কোশ্চেন। দেখেছো, দেখো আমাকে কিন্তু প্রশ্ন দিয়ে কিন্তু বেঁধে ফেলছে। সত্যি তন্ত্র একটা মানে আলাদা জিনিস। তন্ত্র হলো শক্তির বিজ্ঞান। সঠিক গুরু শুদ্ধ মন্ত্রে অনুশীলন করলে বাধা, ভয়, শত্রু, মানে এমনকি কেরিয়ারের সমস্যাও কিন্তু দূর হয়। তবে এর যদি অপপ্রয়োগ করা হয় তাহলে কিন্তু ক্ষতিও হয়। মানে এটা কিন্তু আত্মশুদ্ধি ও সুরক্ষার জন্য। তন্ত্র দিয়ে কিন্তু অনেকে ক্ষতি করে বা অনেকে খারাপ কাজ করে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। তন্ত্র দিয়ে সব করা যায় যদি সঠিক গুরু পাওয়া যায় আর ভালোভাবে শেখা যায়। যদি তন্ত্র দ্বারা সব হয়। আচ্ছা, এই যে বাস্তু, অনেকে বলে বাড়িতে বাস্তু দোষ আছে। এই বাস্তু দোষ যেরকম
আমরা যদি শুটিং ফ্লোরে দেখি, তাহলে শুটিং ফ্লোরেরও তো একটা বাস্তু আছে নিশ্চয়ই। ইয়েস একদম। তো সেটা আমরা কি করে বুঝবো যে কোন শুটিং ফ্লোরের বাস্তু ঠিক আছে বলে শুটিং ফ্লোরে শুটিংটা ভালো করে হলে টিআরপিটাও বেশি বেশি বাহ আসবে? বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। যেহেতু অভিনয় জগতের সাথে তো, আর যে যে পেশায় থাকে সেই পেশাটায় কিন্তু খুব ভালোবাসে এবং সেই বিষয় নিয়ে কিন্তু জানতে চায় নিশ্চয়ই। একদম এটা, হ্যাঁ, দক্ষিণে যদি রান্নাঘর হয় বা উত্তর পূর্বে যদি দেবস্থান থাকে, তবে সৌভাগ্য শান্তি খুব খুব দেখা দেয়। সঠিক জায়গায় আয়না, জল, প্রদীপ কিংবা ঘোড়ার ছবি রাখলে কেরিয়ারের গতি বেড়ে যায়। বাস্তু মানে হলো পরিবেশের শক্তিকে নিজের পক্ষে আনা। তুমি যেখানে শুটিং করছো সেই শুটিংয়ের বাস্তুটা যদি ঠিক থাকে, তুমি দেখবে অনেক দূর এগোতে পারবে। কিন্তু এই বাস্তু যদি ঠিক না থাকে, তাহলে সেই শুটিংয়ে কোনো না কোনো ভুল তোমায় ধরবে বা ওটা সাকসেস পাবে না। এবং ওই বাস্তু ঠিকের জন্যই কিন্তু একটা বই বলো, সিরিয়াল বলো, অনেকটা দূরে কিন্তু এগিয়ে যায়। মানে আমরা বাস্তু যতটা ঘরের জন্য ইম্পর্টেন্ট, বাস্তু কিন্তু ততটা শুটিং ফ্লোরের জন্য একদম একদম ইম্পর্টেন্ট। একদম একদম। আচ্ছা, আমার হাতের রেখা দেখে কি আপনি বলে দিতে পারেন আমি জীবনে কতটা সফল হতে পারি? একদম একদম একদম। তার জন্য তোমাকে একটা বলি, নিশ্চয়ই দেখবো। ফার্স্টে বলি যে হাতের রেখা ভাগ্যের মোড় পাল্টে দেয় ঠিকই। ধরো মস্তিষ্ক রেখা, তোমার হাতের মস্তিষ্ক রেখা, জীবন রেখা আর ভাগ্য রেখাই কিন্তু সব বলে দেয় তুমি কত দূর এগোতে পারবে। যদি ভাগ্য রেখা স্পষ্ট হয় এবং সূর্য রেখা মানে রবি রেখা আঙুল পর্যন্ত উঠে যায়, তবে খ্যাতি ও সাফল্য নিশ্চিত হতে হবে। জীবনের জিপিএস দিক হারালেও মানে তো এখান থেকেই পথ খুঁজে পাওয়া যায়। ধরো তুমি, আমি তোমাকে বলি, এটা তুমি একটু দাও তোমার হাতটা, এটা তোমার বাম হাত। হ্যাঁ, তোমার দেখবে এই যে এই রেখাটা, এটা কিন্তু তোমার লাইফ লাইন, আর এটা কিন্তু ভাগ্য রেখা। ওকে। এই ভাগ্য রেখা যত স্পষ্ট হবে, এই যে এই রেখাটা যত স্পষ্ট হবে, তত তুমি অনেক দূর এগোতে পারবে। আর যদি ওটা যদি হালকা যদি থাকে, তাহলে ধরো তুমি এখন আস্তে আস্তে উঠছো, আবার আস্তে আস্তে থমকে যাবে, আবার হয়ে যাবে। মানে ভাগ্য লাইফ লাইন, তুমি জানো না তোমার কি হবে, কিন্তু লাইফ লাইন দেখে, ফেথ লাইন দেখে জানা যায়। মানে ভাগ্য মানে ফেথ লাইন, মানে আচ্ছা। মানে লাখটা তোমার তোমার হাতের রেখায় কিন্তু অনেকটা বোঝা যায়। এবং তোমার হাতটা যা দেখলাম, তুমি অনেক দূর এগোতে পারবে, ব্যাস, অনেক ব্যাস। অনেক অনেক বড় হবে তুমি। আচ্ছা, এই যে সংখ্যা তত্ত্ব মানে নিউমেরোলজি, আমাদের নামে আছে, কারোর কারোর ফোন নাম্বার, সবাই ভাবে যে ফোন নাম্বারটা চেঞ্জ করলে হয়তো আমার ভাগ্য পাল্টাতে পারে, বা নামের স্পেলিং চেঞ্জ করলে হয়তো আমার ভাগ্য পাল্টাতে পারে। তো এটা কতটা সত্যি, আর এটা কি আদতেও অতটা কাজ করে? প্রেম জীবনেও এটা অনেকটা অনেকটা মানে ঘটায়। মানে সংখ্যাতত্ত্ব হলো, দেখো না, সব কিছু সংখ্যা নিয়ে। সংখ্যাতত্ত্ব একটা আলাদা জিনিস। জন্ম তারিখ আর নামের যোগফল যদি শুভ সংখ্যায় না হয়, তবে বারবার বাধা আসে লাইফে, বারবার। আর মানে একটি সঠিক নাম সংখ্যা বা লাকি নম্বর কেরিয়ারকে মানে পুরো একদম উজ্জ্বল করে দেয়। অনেক তারকারা সাফল্যের পিছনে সংখ্যাতত্ত্বের শক্তি কাজ করে। আমি তোমাকে বলি, ধরো একজনের নাম দীপঙ্কর, সে নাম দিল দেব। যেমন ধরো একজনের নাম হলো ধরো রাহুল, সে নাম দিল রাজ। মানে এই যে নামগুলি, আজকে দেখো তার ট্যালেন্ট আছে, সমস্ত কিছুর রয়েছে, কিন্তু সেই ট্যালেন্ট থাকা সত্ত্বেও তার নাম চেঞ্জ করার এখানে কি গুরুত্বটা কি? ধরো তোমার নাম এমন একটা নাম, সেই নামটা তুমি নিয়ে জন্মাওনি, এই নামটা দিয়েছে। দেয়া কে হয়েছে। দিয়েছে? বাবা, মা, ঠাকুমা, দাদু, যে কেউ। এবার তোমার ওই নামটার যে ওয়াইফ, তুমি কিন্তু জানো না, জানো না তো। তো ওই তোমার নামটা দেখা গেলো এমন একটা নাম দিল, তুমি কেরিয়ারে তোমার সব কিছুতেই বাধা, কিন্তু তোমার নামেই দেখা গেলো, ওই নামেই তোমার ঘাটতি। এবার নামটা যদি সুন্দর হয়, তুমি অনেক দূর এগোতে পারবে। তোমার নাম দেখা গেল, তোমার নাম উচ্চারণ করতে গিয়ে কারো কারো দাঁত ভেঙে গেল, তো সে কিন্তু কখনো সাকসেস পাবে না। নাম যত শর্ট হবে, নাম যত মিষ্টি হবে, তুমিও অনেকটা দূরে
যে মানে তোমার যেমন তোমার নামেই তো মানে রত্ন আছে। আমার নামে রত্ন তো আছে, কিন্তু আমি এটাও শুনেছি ছোটবেলা থেকে, কি বড় নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে। এটা কিন্তু তা খুবই কিন্তু ভয়ের। তোমার যখন সিরিয়াল হয় বা তোমার যখন কোনো কিছুতে তুমি ওই এই সেম নাম তো তোমার দেয় না, না তা তো না, সেখানে তো আমার চরিত্রের নাম থাকে। চরিত্রের নাম দেয়। একদমই। ওই নামটা কিন্তু ক্যালকুলেশন করে দেয় যে তোমার নামটা কি হতে পারে। আচ্ছা। ওই নামের উপরে কিন্তু অনেক ভাইব, এবার অনেকে তার লাইফের হয়তো তার খাতায় নাম বা পেজে নাম ঠিক আছে, কিন্তু তার চরিত্রে নামটা কিন্তু ঠিক নেই। যেমন আমরা মিঠুন চক্রবর্তীকে জানি, তার নাম কি মিঠুন? না। তাহলে ব্যাপারটা এরকম, নাম আমাদের জীবনে অনেকটা বড় মানে রাস্তা, মানে আমাদের ভাগ্যের রাস্তা কিন্তু তৈরি করে দেয়। এটা নিয়ে আমি একটা বড় প্রোগ্রাম করব, যে নামের ফেরে ভাগ্য ফেরে। নাম চেঞ্জ করতে হয়, যেমন আমাদের দেখি টাটা কোম্পানি, তাই তো? এই যে টাটা নামটা দেখো শর্ট নাম না, এই টাটা নাম আজকে এমন কেউ নেই যে জানে না। আবার কেউ কেউ নাম দেয়, এমন একটা নাম দিল তার দোকানের নাম, যে নামটা দেখা গেলো এত বড় কেউ হয়তো মাথায় রাখতে পারলো না। দেখবে যত শর্ট নাম আমাদের মাথায় থাকে, যেমন ধরো মানে কি বলবো, মানে আমাদের নামের সংখ্যাটা আমাদের ভাগ্যের সাথে কিন্তু মিলে যায়। আমাদের নামের সংখ্যা যদি ভুল হয়, যেমন ধরো 8 হলো শনি, তোমার নামের যোগ করে যদি শনি, তোমার পদে পদে বিপদ বাধা। তোমার যদি নামের সংখ্যা 1 হয় তুমি সাকসেস পাবে, তোমার নামের সংখ্যা 2 হয় আস্তে আস্তে সাকসেস পাবে, তোমার যদি নামের সংখ্যা 3 হয় দারুণ সাকসেস পাবে। এরকম সংখ্যাটা কিন্তু অনেকটা বড় ক্যাটাগরি আমাদের মানে লাইফে। এরকম নয় যে সংখ্যাটা বড় হলেই সাকসেসটাও না বড় না হবে। না না, সংখ্যাটা যত ছোট হবে সাকসেসটা তত বড় হবে, সংখ্যা যত বড় সাকসেস তত কম। আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ছোটবেলায় আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে ক্যালিগ্রাফি, মানে আমরা যেটাকে স্বাক্ষর বলি বা হাতের লেখা বলি, সেটার উপর নাকি চরিত্র নির্ভর করে। হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার হাতের লেখা দিয়ে কেউ বলে দিতে পারে আমার চরিত্র দেখো কিরকম? একদম একদম, এটাকে বলে কি জানো তো, গ্রাফোলজি। আচ্ছা। গ্রাফোলজি, ধরো তুমি লিখছো তো, তুমি ধরো তোমার নামটা সাইন করছো, এবার তুমি সাইন করতে গিয়ে তোমার এই সাইনটা তোমার ডাউন হয়ে গেল, মানে নিচের দিকে নেমে গেল, মানে কি তুমি ডাউনের দিকে চলে গেলে। তোমার সাইনটা সবসময় আপার দিকে উঠবে, উচ্চ দিকে। যখন তোমার উপরের দিকে উঠবে তুমি সোজা যাচ্ছ, সাকসেস। দেখা গেল তুমি যখন সাইন করতে যাচ্ছ, তুমি কিছু লিখছো, দেখবে তুমি সোজা যাচ্ছ, মানে কি তোমার লাইফটা সোজা দিকে যাচ্ছে। তুমি দেখা গেল আপ ডাউন আপ ডাউন, লাইফটাও তোমার আপ ডাউন আপ ডাউন। তোমার লেখার উপরে নির্ভর করে অনেক বড় কিছু হয়। কারো সিগনেচার যদি হাইটে ওঠে তাহলে বুঝবেন সে উচ্চ আকাঙ্ক্ষী। উচ্চ আকাঙ্ক্ষী নামের প্রথম অক্ষর বড় হলে আত্মবিশ্বাস হয় প্রবল, আবার টানা টানা অক্ষর হলে মানে ধৈর্য, ভাঙা অক্ষর মানে সন্দেহ। আপনার কলমই প্রকাশ করে আপনার মানসিক গোপন রূপ। তুমি ধরো তুমি লিখলে কাটা 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 কাটা, খারাপ। তুমি লিখলে একদম বড় একটা অক্ষর, একটা ছোট, একটা বড়, একটা, এটাও কিন্তু বাধা বিঘ্ন। আমি অনেক সময় দেখেছি অনেকে সিগনেচার করার পর একটা ছোট্ট পুটকি দেয়, মানে ফুল স্টপ দেয়। এন্ড, হ্যাঁ, সেটা ভালো না খারাপ? এটা মোটামুটি আমি বলবো মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ভ্যারি করে। এবার তুমি ওই যে যেটা দিচ্ছ ওটা কি তুমি আপে দিচ্ছ আচ্ছা। না ডাউনে দিচ্ছ? যদি তুমি আপে দাও দেন ঠিক আছে, যদি তুমি সোজা দাও ঠিক আছে, যদি ওটা নিচে হয়ে যায়, তো এরকম সাইন করছো নিচে হয়ে গেল, ওটা ভালো না। মানে কত কিছু নলেজ রাখে আমাদের এই মিষ্টি মেয়েটি, দেখো ওটা প্রচুর, মানে তোমরা ভাবো যে শুধু অভিনয় করে, তা নয়, কিন্তু সব কিছু বিদ্যা আহরণ করে পড়ে। আমি এটা মনে করি যে মানে পড়তে ভালোবাসে, যে জানতে ভালোবাসে, যার খিদে আছে জানার, সে বড় হবেই, সে সাকসেস পাবেই।
যেভাবে ঠিক আছে চলো আজকে অভিনয় করেছি, আজকে অ্যাক্টিং করেছি, ঠিক আছে চলো আমি এটাই ঠিক আছে। তো তার লাইফটা এন্ড হয়ে গেল, একটা জায়গায় সীমাবদ্ধ, সে কিছু শিখলো না, জানলো না। বিভিন্ন রকম কিছু জানতে হয়, না হলে সংখ্যাতত্ত্ব নিয়ে, সিগনেচার নিয়ে, হাত দেখা নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু নলেজ রাখে। এবার দেখি কি প্রশ্নটাই করে, বলো। অনেক তো প্রশ্ন পর্ব হলো, এবার আপনি বলুন তো আমার মুখ দেখে কি মনে হয়, আমি কেমন মানুষ? আরে বাবা, দারুণ কথা বলেছে। দেখো, মুখটা হলো না মানুষের মনের আয়না বলতে পারো, বা তোমার চরিত্রের আয়না, বা তোমার এই যে মানে আমরা এই যে আমাদের ফেসটা আমরা রিড করি। তোমার কপালটা যদি চওড়া হয়, তোমার ভাগ্যটা অনেক বড় হবে, তোমার ভাগ্য থাকবে। মানে যার কপাল একটু চওড়া থাকে সে সৌভাগ্যবান, যাদের চোখ বড় তারা দয়ালু হয় ও প্রেমী হয়, ঠোঁট পাতলা হলে গোপনীয় স্বভাব হয়, আবার হাসির রেখা গভীর হলে জনসমক্ষে জনপ্রিয়তা। আপনার মুখই হলো আপনার জীবনপঞ্জি। মানে তোমার ফেস বলে দেয় তোমার ক্যারেক্টার, তোমার ফেস বলে দেয় যে তুমি কাউকে আঘাত করতে পারো না, তোমার ফেস বলে দেয় যে তোমার স্বভাব চরিত্র সবার থেকে একটু আলাদা। তুমি কাউকে হার্ট করার আগে 10 বার তুমি ভাববে। এটা নিয়ে একদিন ক্লাস আমাকে করতেই হবে, কারণ মানুষ কি ভাবছে, মানুষ কি রকম, সেটা বোধহয় আমরা সবাই চাই যে মানুষের মুখ দেখে বুঝতে পারি, যাতে যে এই মানুষটা কিরকম হতে পারে। ইয়েস, কেন তোমাদের তো খুবই দরকার জানাটা। মানে একদমই। ফেস রিড আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ফেস রিডটা শেখার দরকার, এবং আমি এই ফেস রিড নিয়ে কিন্তু আমার একটা ক্লাস হয় এভরি সানডেতে, আমি এটা শেখাই। এবং ফেস রিড যদি তুমি শিখতে পারো, ধরো তুমি একটা অভিনয় করছো, তুমি ভাবো তুমি একজন শিল্পী, তুমি তো অ্যাক্টিং করছো, তুমি যদি একটু ফেস রিডটা তুমি যদি জেনে যাও, তুমি যদি একটু হাত দেখাটা জেনে যাও, তো তোকে সবাই ভিড় করবে, এই তুই আমার একটু হাতটা করে দে, এইটা ফেসটা দেখে দে। এটা প্রফেশনটাই না চেঞ্জ করতে। একদম অনেকেই আছে যে নিজের প্রফেশনটার সাথে সাথে অন্য শিখে রাখে। একজন অভিনেতা বা অভিনেত্রী, সে হয়তো গান জানে, সে হয়তো ডান্স জানে। আমি কিন্তু শুনেছি তুমি খুব ডান্স পারো, তাই না? আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসে, মানে এটা কি ভালোবাসা থেকেই কিন্তু শেখার আগ্রহ বাড়ে। তার মানে ডান্স জানে একজন অভিনেত্রী, সে যদি গান জানে, ডান্স জানে, তার কিন্তু ডিমান্ডটা অনেকটা বেড়ে যায়, এবং তার সবার কাছে সে কিন্তু অনেকটাই কাছে চলে যায়, কেন তার কিন্তু এক্সট্রা আছে অনেক কিছু। ব্যাপারটা এটাই, আমাদের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু এক্সট্রা শিখে রাখা দরকার। একদমই। আচ্ছা, আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে না ভীষণ তিল গুনতাম। কোথায় তিল আছে, হাতে তিল আছে, মাকে জিজ্ঞেস করতাম হাতে তিল থাকলে কি হয়, চোখে তিল থাকলে কি হয়। আমার মায়ের একটা সুন্দর ঠোঁটের কাছে তিল আছে, সবাই বলে ঠোঁটের কাছে তিল থাকলে খুব সুন্দরী হয়। একদম তো এই তিল বিষয়টা আমাদের চরিত্রে কতটা গুরুত্বপূর্ণ, মানে কিরকম ভাবে বুঝতে পারবো যে কোথায় তিল থাকলে কি হয়, এই ব্যাপারটা কিরকম? দেখেছো, দেখো মানে জানে না এমন কিছু নেই। তিল তত্ত্ব কিন্তু সবাই জানে না। যারা পিওর জ্ঞান নলেজ রাখে তারা কিন্তু তিল তত্ত্বটা নিয়েও কিন্তু, মানে তিল তত্ত্ব সবাই জানে না। তিল তত্ত্ব মতে ডান গালে তিল মানে সৌভাগ্য ধনলাভ, ঠোঁটে তিল মানে কথার জাদুতে জয়, পায়ের আঙুলে তিল মানে ভ্রমণ আর নতুন নতুন সুযোগ আসবে। তিল কেবল সৌন্দর্য নয়, এটি জীবনের গোপন সংকেত। তিল তোমার জীবনে অনেক কিছু বলে দেয়, যে তুমি তো মানে তোমার যেমন ফেসটা বলে তেমন কিন্তু তিলও বলে। তিল যদি তোমার মুখমণ্ডলের ডান সাইডে থাকে, আমার মনে একটা আছে তোমার ডান, আমার একটা কানের পাশে আছে না, আছে। ডান সাইডে যদি তিল থাকে তাহলে তুমি ভালো কিছু শুনবে। কানের পাশে যদি তোমার তিল, তুমি ভালো কিছু শুনবে। যদি কিছু নেগেটিভ শোনো তুমি বেশি পাত্তা দেবে না। এক্স্যাক্টলি, তাই না? একদম। মানে চেষ্টা করে যে সবসময় আমি ভালো কিছু জানবো, ভালো কিছু বুঝবো, ভালো কিছু জানবো। তো তিল তত্ত্ব জানে, মানে তিল তত্ত্ব নিয়ে কোশ্চেন করলো মানে মেয়েটি একটু আলাদা। তার মানে দেখো দর্শক বন্ধু, তোমরা যারা
আমাকে দেখো, ফলো করো, তাদের কাছে কিন্তু আজকে একটা গিফট দিয়েছি, কিন্তু অনেক বড়, যে অনেক কিছু কিন্তু জানে, নলেজ রাখে। আর এই মেয়েটি আজকে বললাম, আজকে এই নক্ষত্র, এই অভিনেত্রী একদিন অনেক বড় জায়গায় যাবে। জয়দেব শাস্ত্রী আজকে বললো, লিখে নাও তোমরা, অনেক জায়গায়, মানে অনেক বড় জায়গায় যাবে, মানে লিড চরিত্রে যেমন আছে এখনো, আর আমরা বড় পর্দায় কিন্তু দেখবো খুব তাড়াতাড়ি দেখবো আমরা বড় পর্দায়। জয়দেবদা যখন বলেছেন তখন আমার মনে হয় এটা সত্যি হবেই। একদম সত্যি আচ্ছা, হতেই হবে। বেশ। আমাদের যখন সিরিয়াল হতো না, তখন আমরা তো সিরিয়ালে প্রচুর বিয়ে করি। বিয়ের পর আমাদের একটা ভীষণ কমন সিন থাকে, সেটা হচ্ছে ঘরে ঢোকার সিন, যেখানে ওই কাপড় পেতে দেওয়া হয় এবং আলতার উপর পা রেখে আমরা হেঁটে চলি। তো আমি আপনারই এপিসোডে দেখলাম এখানে তনিমাদি এসেছিলেন। তো এই তনিমাদি আমার সাথে যখন কাজ হয়, তনিমাদি আমাকে একদিন বলেন যে, ঠিক আছে, এবার তোর পায়ের চিহ্ন দেখে বুঝবো তুই লক্ষ্মী কিনা। একদম তো এটা কি বোঝা যায় সত্যি? একদম, মানে পায়ের চিহ্নটাই তো মেন। মানে আমাদের শরীরের পা কিন্তু অনেক কিছু বলে দেয়। পায়ের রেখাকেও পদতত্ত্ব বলা হয়। আচ্ছা। এবং যদি পদতলে শঙ্খ চক্র, তারপরে পদ্মের মতো চিহ্ন থাকে, তবে সেই মানুষ সমাজে সম্মান পায়। বাপরে। নাম, খ্যাতি, যশ, গভীর রেখা মানে জীবনের সংগ্রাম, আর মসৃণ পদতল মানে সৌভাগ্য সর্বদা পাশে থাকে। দেখবে অনেকের পায়ের তলায় না মানে অনেক দাগ থাকে, প্রচুর দাগ থাকে, ওটা কিন্তু অতটা ভালো না। আচ্ছা। যার দেখবে দাগটা কম কিন্তু স্পষ্ট আছে, ওটা ভালো। আবার দেখবে এটা আমার ধরো পা আছে, তো পায়ের এই যে মাঝখান থেকে একটা দাগ, কিন্তু এই মাঝ বরাবর একটা গোল মতো চিহ্ন আছে, হয়তো তোমরা জানো না, কিন্তু ওটা হয়তো শঙ্খ চিহ্ন। হ্যাঁ, কারণ আমরা তো শুধু এটাই জানি যে হাতে হাতটাই সব, দেখা যায়। পায়েও যে কিছু আছে একদম রেখা, একদম এটা তো একদম। আজকে জানলাম আমি। আজকে জানলো, কিন্তু মানে খোঁজ রাখে, মানে পদ চিহ্ন নিয়ে একদম, মানে পায়ের জায়গাটা, মানে পদতল যেটা হয়, সে পদতলে যে কত কিছু লুকিয়ে থাকে, সে যেটা জ্যোতিষ নিয়ে চর্চা করে, আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষ নিয়ে যারা, বাস্তু নিয়ে যারা চর্চা করে, তারা জানে যে একটা ছেলে বা একটা মেয়ের পায়ের তলায় কিছু কিছু এমন গুপ্ত রহস্য থাকে, কিছু কিছু রেখা থাকে, যে রেখা দিয়ে আমরা অনেক কিছু, অনেক অজানা তথ্য কিন্তু বের করতে পারি। এটা কিন্তু অনেক বড় বিদ্যা একটা। একদমই, কারণ এটা তো অনেকেরই, আমার মনে হয় আমি যেমন জানি না, সেরকম আমার মতো অনেকেই অনেকেই জানেন না জানেন। যে পায়ের রেখাটাও ম্যাটার করে। একদম আচ্ছা, বেশ, একটা ব্যক্তিগত প্রশ্ন রাখি। সেটা হচ্ছে, এই যে জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি, ফেস রিডিং, হ্যাঁ, এবং হস্তরেখা, মুখপাট, আপনি যেরকম বললেন পায়েরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এই সব কিছুর মধ্যে আসল শক্তিটা কোথায়? বাহ বাহ, খুব দামি প্রশ্ন করেছো, 1 লাখ টাকা দামি এই কোশ্চেনটা। ওয়াও। অনেক অনেক দামি কোশ্চেনটা, আর এত বড় কোশ্চেনটা, যেটার উত্তরটা খুব শর্টে আমি দেব। সবকিছুর শিকড় কিন্তু একটাই, সবকিছুর শিকড় একটাই, সেটা হলো কর্মফল ও বিশ্বাস। কর্মফল, বিশ্বাস, জ্যোতিষ পথ দেখায়, তন্ত্র শক্তি দেয়, বাস্তু পরিবেশ ঠিক করে, হাতের রেখা দিশা দেয়, সংখ্যা ও মুখপাঠ গোপন সত্য জানায়। কিন্তু এগুলির ফল তখনই আসবে যখন মানুষ নিজের পরিশ্রম আরো বিশ্বাস দিয়ে এগিয়ে যাবে। তুমি যতই যা করো, তুমি যদি পরিশ্রম না করো, তাহলে তুমি সাকসেস হতে পারবে না। তুমি বলো না যে তুমি কতটা পরিশ্রম করো লাইফে, এই পরিশ্রমটা তোমাকে নিয়ে যাবে সেখানে। যে বাধাগুলি আছে, ওই বাধাগুলি আমরা কাটাই বা আমরা পথ দেখাই। দেখা গেলো তোমাদের একটা রাস্তা দিয়ে তুমি আসছো না, প্রচুর জ্যাম, তাই না, জ্যাম জট রয়েছে। এখন ওই জ্যামের মধ্যে একজন থাকে, কে থাকে? ট্রাফিক পুলিশ। সে কিন্তু ঠিকঠাক করে, তুমি এদিকে যাও, তুমি ওদিকে যাও, তুমি এদিকে যাও, এইভাবে কিন্তু রাস্তাটা দিয়ে দেয়। তখন ফাঁকা হয়ে যায় রাস্তাটা, তখন তুমি আবার গাড়িটা নিয়ে চলে যাও। ওই যে ট্রাফিক পুলিশের কাজ কিন্তু আমাদের ওই সব কিছু ঝঞ্ঝাটগুলোকে সরিয়ে তোমাদেরকে পথ দেখানো, দিশা দেখানো। কিন্তু তোমাকে যেতে হবে, তোমাকে গাড়ি চালিয়ে আসতে হবে, কিন্তু তোমার সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে তোমাকে একটা জায়গায় আচ্ছা ঠিক আছে, চলো এই
এগুলো আমি বাদ দিচ্ছি, আমি আমার পার্সোনাল একটা কথা বলি তোমাকে। তুমি আজকে একটা খ্যাতির জায়গায় আছো, আজকে তোমাকে সবাই চেনে, তোমাকে সবাই জানে। তুমি সিরিয়ালে বলো বা তুমি বিভিন্ন জায়গায়, তোমার মুখ জানে না এমন কেউ নেই, মানে মানে এখন। আচ্ছা, তুমি ফার্স্টে ছোটবেলা থেকেই কি তোমার এই ভাবনাটা কি আসলো যে আমাকে দেখতে খুব মিষ্টি সুন্দর, আমাকে সিনেমা জগতে যেতে হবে, বা আমি সেখানে যাব, বা আমি ওখানে নাম করব, আমাকে সবাই চিনবে, আমাকে সবাই মানে পছন্দ করবে, আমার আমার সাইন নেবে? সেটা কি তোমার ছোটবেলার থেকে, না এই গল্পটা কি আমাকে একটু জানো, বা আমাদের দর্শকদের একটু বলো। না, একদমই তা নয়। আমি একটু আগে বললাম আমি নাচ করতে ভীষণ ভালোবাসি। তো আমি ছোটবেলা থেকে প্রচুর কিছু করেছি। মানে ছবি এঁকেছি, যখন যা মানে ইচ্ছে প্রচুর করেছি। গুণী আর কি, মানে প্রচুর গুণী গুণবতী। কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করতাম। আমার যেটা ভালো লাগতো সেটা আমি মন দিয়ে করার চেষ্টা করতাম। এবার হঠাৎ করেই আমার কাছে অভিনয়ের সুযোগটা আসা, এবং কিছুটা তার পেছনে আমার ভাগ্য জড়িত, আমি তো তাই বলবো। মানে ভাগ্য, আমি জানি লাক। যা হয় ভালোর জন্যই হয়, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি। তা আমার মনে হয় ভাগ্য আমাকে ভালো কিছুই দিয়েছে। হয়তো আমি যেটা ভেবেছিলাম করব সেটা আমার সাথে হয়নি, কিন্তু তার থেকে অনেক বড় কিছু হয়েছে আমার মনে হয়। কারণ আমি চেয়েছিলাম নাচ করতে, একজন ডান্সার হিসাবে একটা ছোট্ট স্কুলে সেখানে বাচ্চাদের নাচ শেখাতে, হয়তো সেটাকেই আরেকটু বড় করে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তার বদলে আমি যেটা পেয়েছি, এত মানুষের ভালোবাসা, এত বড় বড় গুণী ব্যক্তিদের সাথে কাজ, তাদের সান্নিধ্য পাওয়া, এটা তো আমার মনে হয় সমৃদ্ধ আরো বেশি করে বোধহয় মানুষকে। আমরা শুনলাম, মানে যার প্রতিভা থাকে তার ছোটবেলা থেকেই থাকে, ছোটবেলা থেকেই ছিল, মানে ডান্স করতো, মানে সবাই ভালোবাসতো। আর যেখানে যার যাওয়া না, সেখানে ঠিক মানে লাইনটা যেন কোনো না কোনো ভাবে যেন সেদিকে একদম, একদম। আমরা সেদিকে আবার এগিয়ে দেয়। শুরুর প্রসঙ্গে ফিরে গেলাম। মানে আমরা ভাগ্য তো নিয়েই আসি। হয়তো আমার ভাগ্যেও এটাই ছিল যেটা আমি নিয়ে এসেছি। তাই আজকে আমি এখানে। তাও মোটামুটি আমরা জানতে মানে পারলাম, আরো অজানা কিছু তথ্য আমরা জানবো, আমরা আরো দিদির কাছ থেকে জেনে নেব। তো তোমাদের লাস্ট একটা কথা বলবো, যে আমাদের ভাগ্য যেমন আমাদের সাথে অনেকটা দূরে নিয়ে যায়, তেমনি আমাদের কর্ম কিন্তু ভাগ্যকে অনেকটা সার্ভ করে দেয়। মানে আমাদের কর্মটা ভাগ্যকে অনেকটা ধারালো করে দেয়। মানে আমি যেমন কর্ম করব, তেমন কিন্তু ভাগ্যটাও আমাকে সাথ দেবে। তুমি যদি একদম। আজকে এখানে না আসতে আজকে, তাহলে এত সুন্দর কথা বা এত সুন্দর জিনিস আমরা জানতে পারতাম না, বা দর্শক বন্ধু জানতে পারতো না। আজকে ব্যাপারটা এটা, মানে কারো কারো ভাগ্যে অন্যদেরও কিন্তু রাস্তাটা খুলে দেয়। আজকে যদি এই মানুষটি আজকে না আসতো এখানে, তাহলে হয়তো আমাদের এই শুটিংটাই হতো না। ব্যাপারটা এটাই। তো ওনার ভাগ্যে আমাদের সবার কিন্তু কাজটা হলো। এরকমই একজন, যদি একটা টিমের মধ্যে যদি একজন ভাগ্যবান থাকে না, একজন, তাহলে ওই টিমটা কিন্তু কিভাবে যে, ভাগ্য খারাপ থাকলে দেখা গেল ফার্স্ট 1 নম্বর ব্যক্তির ভাগ্য ভালো, সেকেন্ড ব্যক্তিটির ভাগ্যটা খারাপ, এই ভাগ্য ভালো ব্যক্তিটি ওই সেকেন্ড ব্যক্তিটাকে নিয়েই কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারে। একজন ভাগ্যবান ব্যক্তি অনেককে কিন্তু হেল্প করতে পারে। আর যদি সবাই যদি আমরা খারাপ থাকি, যদি আমাদের কর্ম দোষ থাকে, কর্মের নেগেটিভ ভাইব থাকে, তাহলে কিন্তু আমরা ভাগ্যকে ধার দিতে পারবো না। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি, এবং আমার যে দর্শক বন্ধু নক্ষত্রের আলোতে যারা দেখছে, তারা কিন্তু আজকে ভীষণ হ্যাপি। কারণ তোমার সিরিয়াল তো সবাই দেখে, তোমাকে দেখে, এবং তোমার মুখ থেকে জ্যোতিষ রিলেটেড এত কিছু জানতে পেরে ওরা কিন্তু খুব খুশি। ওদের জন্য কিছু একটা বলে দাও। আমি তো এসেছিলাম এখানে ভীষণ প্রশ্নপত্র সাজিয়ে, কি কি প্রশ্ন করব সব একদম মাথার মধ্যে গেঁথে নিয়ে এসেছিলাম। তো আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও উত্তরটা পেয়ে গেছেন। তো আমার আরো অনেক প্রশ্ন আছে, সেটা আমরা পরের এপিসোডে দেখব। কেমন?